জনগণ, যেহেতু সংসদ নাই, আপনার ক্ষমতার উৎস আমরা, রাজনীতিবিদরা, সুশীল সমাজরা, ব্যবসায়ীরা। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন? আজকে 28 লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই। আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্থা দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ওই তাদেরকেও কথা বলার কোনো জায়গা নাই। আজকে নূর এখানে বসা, নূর জানে ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসছিল, আমরা প্রথমেই যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই, তবে অন্তত পক্ষে আপনি 4-5 জন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে, যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা খোঁচাতে পারে। কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই। আজকে আপনার যে উপদেষ্টারা আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না। তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে, কার দ্বারা ঠিক হচ্ছে। আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা? আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল, যেটা আমার ভাই রাশেদ বলে গেল, যে আর্মি। আজকে কেন আর্মির এইভাবে কথা বলতে হয়? আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? আজকে অনেকেই আমাকে জিজ্ঞেস করে, পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না? ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা। আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন, আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে? আমরা তো কনফিউশন ক্রিয়েট করি নাই। এই করিডোরের ইস্যু ইউনূস সাহেব আপনি নিয়ে আসছেন। আজকে কষ্ট লাগে, আজকে কষ্ট লাগে। আপনার প্রেস সচিব বলে নির্বাচন কবে? জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে। এটা কোনো ধরনের কথা? আপনি জাতিকে কি একটা লটারির মধ্যে ফেলে দিবেন? যে আজকে আপনি বলছেন আপনি সংস্কার করবেন। কিসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার সংস্কার, এনসিপিকে ভালো করার সংস্কার। দেখুন, এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের প্রতি আমাদের দুর্বলতা আছে। আমি ব্যক্তিগতভাবে চাই, যদি এত বড় একটা সংসদ সামনে আসবে, তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে, আল বি মোর দেন হ্যাপি। অ্যান্ড আমি শিওর আমার এখানে যারা বয়স আছে তারা হবে। কিন্তু তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে। এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট আর ওপিট, আমরা আর আওয়ামী লীগরা বা অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিট আর ওপিট। ওনারা কোন কারণে এই কথা বলে? আজকে কি বিএনপি বাংলাদেশে 1400 লোক হত্যা করেছে? বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে? বিএনপি কি 3টা জাতীয় সংসদ নির্বাচন, দিনের নির্বাচন রাতে করেছে? মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। বিএনপি আর আমরা রাজনৈতিক দল। আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, হয়তো ইলেকট্রাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি, কিন্তু রাজনীতিতে হয়তো আমরা রেলিভেন্ট। আজকে বিএনপি 31 দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে, আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস নিয়েছে। এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য, কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড, অন্তর্ভুক্তি হতে পারেন নাই। আপনাদের দম্ভ, আপনাদের অহংকারের জন্য। মনে রাখবেন, সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না। সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সহ যে সকল কাজ এই সরকার স্বল্প সময়ের মধ্যে করে যেতে পারবে, সে সকল কাজের অধিকাংশ ইতিমধ্যে সম্পন্ন করা হয়ে গেছে, বাকি কাজ চলমান রয়েছে। স্বৈরাচার আমলে দলীয় বাহিনীতে পরিণত হওয়া ভঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা কোনো মানবাধিকার লঙ্ঘন যাতে না ঘটে, সেই জন্য পুলিশ সদর দপ্তরে একটি সেল কার্যকর করা হয়েছে, যেখানে মানবাধিকার সহ পুলিশ সদস্যদের মাধ্যমে সংগঠিত যে কোনো অপরাধের বিষয়ে অভিযোগ করা যায়। এই সমস্ত সেল অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কার্যালয়েও স্থাপন করা হচ্ছে। আসামিদের জিজ্ঞাসাবাদ হবে স্বচ্ছ কাচের ঘরে। হাজতখানায় বন্দীদের মানবিক সেবা নিশ্চিত করা হবে। অভিযান পরিচালনার সময় পুলিশ যেন জিপিএস ট্র্যাকিং সিস্টেম ডিভাইস সহ বডি ক্যামেরা পরিধান করেন, তা নিশ্চিত করা হবে। পুলিশ যেন আর কখনোই কোনো আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে না পারে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেআইনি সমাবেশে বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের স্বীকৃত 5টি ধাপ অনুযায়ী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী 16টি সংস্কার কাজ সম্পন্ন হয়েছে, আরও 43টি সংস্কার কাজ সমাপ্ত হওয়ার পথে। দেওয়ানি আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন সহ বিভিন্ন আইনগত সংস্কার সম্পন্ন হয়েছে। সম্প্রতি সরকার ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদন করেছে। এর ফলে এখন থেকে কোনো ব্যক্তিকে আটকের পর 12 ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব পরিবারকে জানাতে হবে। আটককৃত ব্যক্তিকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি রিমান্ডের পর অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ নিশ্চিত হতে হবে। তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। এক্ষেত্রে পুলিশের দায় থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। এই আইনের ফলে গ্রেফতার ও আটক নিয়ে মানুষের হয়রানি অনেক কমে আসবে, পুলিশের জবাবদিহিতা বাড়বে এবং বিচারের কাজ দ্রুততর হবে। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ ছিল কোনো ব্যক্তি থানায় জিডি করতে গেলে অবশ্যই তা গ্রহণ করতে হবে। জিডি গ্রহণ করা ছাড়া থানা থেকে কোনো ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া যাবে না। এই সুপারিশের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সব থানায় অনলাইনে জিডি করা যাবে। এখন থানায় জিডি না নেওয়ার আর কোনো অভিযোগ থাকবে না। গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রধান শর্ত গণমাধ্যমের স্বাধীনতা। অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে সরকার। অন্তর্বর্তী সরকার এইসব বাধা অপসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমরা সমালোচনাকে উন্মুক্ত করে দিয়েছি। যে কেউ চাইলেই যে কোনো মাধ্যমে, সেটা মূলধারার গণমাধ্যম হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক, সরকারের সমালোচনা করতে পারছেন। এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যমেও সরকারের সমালোচনা করা যাচ্ছে। নিকট অতীতে যা ছিল অকল্পনীয়। সাংবাদিকদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার ইতিমধ্যে প্রেস কাউন্সিল পুনর্গঠন করেছে। আপনারা জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়ছে। দেশকে অস্থিতিশীল করতে হাতিয়ারে পরিণত হয়েছে গুজব। অপতথ্য মোকাবেলা করার জন্য সাংবাদিকদের সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বৈরাচারী সরকার আমলে সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা ছিল ডিজিটাল নিরাপত্তা আইন, যা পরে সাইবার নিরাপত্তা আইন রূপে আবির্ভূত হয়েছিল। আমরা এই আইনটি বাতিল করেছি। এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে করা সব ভীতির একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল, যার কারণে 17 বছর কিংবা 20 বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায়। এই কারণে অফকোর্স একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয় রাজনীতিতে। কারণ 17 বছর আপনি জানেন, যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল, বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি এমন, মানে কেন জানি বলবো না, মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া। এবং বলে না যে জোকাররা যখন পার্লামেন্টে যায়, তখন জোকাররা মেম্বার অফ পার্লামেন্ট হয় না, পার্লামেন্টটা সার্কাস হয়ে যায়। তো গত 3টা বছর, তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল। তো এ কারণে, আর তারেক রহমান সাহেবকে নিয়ে আপনি যে কথা বলেন, উনি গত 10, 12, 15 বছরে যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে উপর পর্যন্ত, সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করে দিয়েছেন। যে বাইরে থেকে সাংগঠনিকভাবে উনার যে নেতৃত্ব ছিল, ন্যাচুরালি বিএনপি ভাঙতে পারেনি, বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি। তো সেই ক্ষেত্রে দলের মধ্যে, এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে। এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগতভাবে বিএনপির মানসিকতার উপরে। বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট। আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে, আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না। যেটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার। এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপিয়েন্ট বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে, বা ওই মানসিকতা থাকতে পারে, এবং এই 17 বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন, বা যেটা পতন বলবো না, আওয়ামী লীগের তো, যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালিও বলেছি, যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না, এই সামাজিক পতনও হয়েছে। যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি, বিকজ আওয়ামী লীগের অবস্থানটা, আওয়ামী লীগের অ্যাট্রসিটিটা, আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে, একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল। এবং এই লাস্টে যে গণহত্যাগুলি, তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য। আমরা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেই,
আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে। তো আমার মনে হয় ভবিষ্যৎ তো আর আমি বলতে পারবো না, এটা ঈশ্বরের উপর নির্ভর করে। আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলেছি, যতখানি রাজনীতি করছি, আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ। এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির 31 দফা থেকে আরম্ভ করে অন্য সবকিছু, বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে, সবার কাছ থেকে ড্রাফট নিচ্ছে, সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে, তারপর ওনারা এটা বাস্তবে আসছে। তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি। সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং, আমি মনে করি আর খারাপ কি হবে, ইনশাল্লাহ ভালোই হবে।